ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের দ্রবণ চ্যাপ্টারের আজ হচ্ছে পার্ট 4। এর আগে আমরা পার্ট 3-তে দ্রাব্যতা পর্যন্ত পড়েছি। যারা এখনও পার্ট 1 পার্ট 2 দেখোনি বা পার্ট 3 দেখোনি তারা ওটা দেখে নিয়ে পার্ট 4টা দেখবে, ঠিক আছে? আজ আমরা পার্ট 4-এ বাকি যে টপিকগুলো আছে সেটা কমপ্লিট করব। সম্পৃক্ত, অসম্পৃক্ত, অধিপৃক্ত দ্রবণ, কেলাস ও কেলাসন, ঠিক আছে, দ্রবণের শক্তিমাত্রা ইত্যাদিগুলো, ব্যাপন, এই বিষয়গুলো আজকে আমরা পার্ট 4-এ পড়ব। তাহলে আমরা স্টার্ট করছি যে দ্রবণের প্রকৃতি বা সম্পৃক্ত দ্রবণ থেকে, ঠিক আছে? সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ আর অধিপৃক্ত দ্রবণ, এই তিনটে জিনিস আগে পড়ি। প্রথমে আসছে সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ সংজ্ঞা কাকে বলে? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে কোনো দ্রাব্য সর্বাধিক যত পরিমাণে দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে বা দ্রবীভূত হতে পারে, সর্বাধিক যত পরিমাণ দ্রাবক দ্রবীভূত হতে পারে তাকে ওই উষ্ণতায় ওই দ্রব্যের সম্পৃক্ত দ্রবণ বলে। আমরা উদাহরণের সাহায্যে বলার চেষ্টা করি। এর আগেও ধরো একই রকমের উদাহরণ দিয়ে বলেছি, সেটাই কন্টিনিউ করি, বুঝতে সুবিধা হবে। ধরো যে 100 গ্রাম দ্রাবক, 100 গ্রাম দ্রাবক মানে ধরো 100 গ্রাম জল, ঠিক আছে? 100 গ্রাম জল, 100 গ্রাম জলে আমরা উদাহরণের জন্য ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম 4 চামচ পর্যন্ত চিনি দ্রবীভূত হতে পারে। জল 100 গ্রাম, তার মধ্যে ম্যাক্সিমাম 4 চামচ পর্যন্ত চিনি দ্রবীভূত হতে পারে, ঠিক আছে? এবার ধরো এই বিষয়টা কীরকম, যে প্রথমে ধরো 100 গ্রাম জলের মধ্যে আমরা 1 চামচ চিনি দিলাম, ঠিক আছে? 1 চামচ চিনি দিলাম, দিয়ে একটা কাঁচদণ্ড সাহায্যে নাড়ালাম, তাহলে চিনিটা জলে দ্রবীভূত হয়ে যাবে। সেটাকে আরও বাড়িয়ে 2 চামচ করলাম, ঠিক আছে? তো 2 চামচ চিনি দেওয়ার পরও চামচ দিয়ে নাড়ালে জলের মধ্যে চিনিটা দ্রবীভূত হয়ে যাচ্ছে। সেটাকে 3 চামচ বা 4 চামচ এরকম বাড়াতে বাড়াতে ম্যাক্সিমাম পর্যন্ত আমরা এই উদাহরণের ক্ষেত্রে ধরে নিলাম যে 100 গ্রাম জলে যে ম্যাক্সিমাম 4 চামচ চিনি দ্রবীভূত হচ্ছে, ঠিক আছে? 4 চামচের বেশি যদি চিনি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, মানে চিনির দানাগুলো জলের তলায় থিতিয়ে পড়ছে। তার মানে এর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 4 চামচ ধরে নিলাম আমরা, ঠিক আছে, উদাহরণের জন্য। বা বিষয়টা আরও সহজ করে বললে কীরকম হয়, ধরো এটা তোমার বন্ধু বা এটা ধরো তুমি, ঠিক আছে? তুমি ম্যাক্সিমাম 10টা রসগোল্লা খেতে পারো। কটা? 10টা রসগোল্লা খেতে পারো ম্যাক্সিমাম, ঠিক আছে? এবার এই ম্যাক্সিমাম 10টা রসগোল্লা খেতে পারো, তার বেশি তুমি খেতে পারবে না। রসগোল্লা হোক বা ফুচকা হোক, তার বেশি তুমি খেতে পারবে না। এবার ধরো তোমার বন্ধু সে ম্যাক্সিমাম 12টা রসগোল্লা খেতে পারে, ঠিক আছে? সে ম্যাক্সিমাম 12টা রসগোল্লা খেতে পারে, সে তোমার থেকে একটু বেশি খেতে পারছে, ঠিক আছে? এবার দেখা যাচ্ছে 100 গ্রাম জলে আমরা ম্যাক্সিমাম 4 চামচ চিনি দিতে পারছি, আর তুমি ম্যাক্সিমাম 10টা রসগোল্লা বা 10টা ফুচকা খেতে পারছো, তোমার বন্ধু 10টা ফুচকা বা 10টা রসগোল্লা বা 12টা ফুচকা বা 12টা রসগোল্লা খেতে পারছে। তো যদি আমরা এই 100 গ্রাম জলে 4 চামচের পরিবর্তে 2 চামচ বা 3 চামচ চিনি দিই তাহলে তার ক্যাপাসিটি অনুযায়ী আরও সে 1 চামচ চিনি সেখানে দ্রবীভূত করতে পারতাম, ঠিক আছে? বা তোমাকে 10টা রসগোল্লার পরিবর্তে 5টা রসগোল্লা দেওয়া হলো, ঠিক আছে, কি 6টা দেওয়া হলো। এবার 5টা দিলে তুমি আরও 5টা খেতে পারবে। তোমাকে যদি 6টা দেওয়া হয় তাহলে 10 - 6 তুমি আরও 4টে খেতে পারবে। সেম থিং এর সঙ্গে তোমাকে 12টা ফুচকা বা 12টা রসগোল্লা খেতে পারো, তোমাকে 6টা দেওয়া হলো, তাহলে 12 - 6 আরও 6টা খেতে পারবে। বা যদি তোমাকে 7টা রসগোল্লা দেওয়া হয় তাহলে তুমি ম্যাক্সিমাম কটা খেতে পারতে? 12টা। সেই জায়গায় তোমাকে দেওয়া হয়েছে কটা? 7টা। তার মানে 12 - 7 মানে এখনো 5টা তুমি খেতে পারবে। এবারে তোমার ম্যাক্সিমাম লিমিট কটা? 12টা, ঠিক আছে, বন্ধুরা আর কি। বোঝা গেছে? আবার বলছি যে ধরো এই জলে 100 গ্রাম জলে ম্যাক্সিমাম তুমি 4 চামচ পর্যন্ত চিনি দিতে পারবে, তাহলে ওই 4 চামচ চিনি যখন এই জলের মধ্যে যাচ্ছে তখন সেই অবস্থায় এটা সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে? সেই অবস্থায় সেটা সম্পৃক্ত, ঠিক আছে? আবার একই রকমভাবে তুমি ধরো ম্যাক্সিমাম
10টা রসগোল্লা বা 10টা ফুচকা খেতে পারো, তোমাকে 8টা খাওয়ানো হলো, তারপরে 9টা খাওয়ানো হলো। এবার 9টা খাওয়ার পরে যখন 8টা খাচ্ছ তখন তুমি আরও 2টো খেতে পারবে, ঠিক আছে? তারপরে তোমাকে 9টা দেওয়া হলো, তারপরে তুমি আরও একটা খেতে পারবে। এই যখন 8টা খাচ্ছ তখন তোমার পেট ভর্তি হয়নি, ঠিক আছে? যখন 9টা খাচ্ছ তখন তোমার পেট ভর্তি হয়নি, কারণ আরও একটা ধরবে। যেই তোমাকে 10টা দিয়ে দেওয়া হলো, তুমি আর খেতে পারছো না, তার মানে সেই অবস্থায় কি তুমি সম্পৃক্ত, তাই তো? যখনই তুমি 10টা খেয়ে নিচ্ছ, রসগোল্লা হোক বা ফুচকা, সেই অবস্থায় তুমি সম্পৃক্ত। হয়তো আরও বেশি খেয়ে নেবে, বাট আমরা জাস্ট উদাহরণের জন্য ধরে নিচ্ছি। একই রকমভাবে তোমার বন্ধু ধরো ম্যাক্সিমাম সে 12টা রসগোল্লা খেতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম সে 12টা খেতে পারে। এবার 12টা খেতে পারলেও তাকে ধরো কথাই বলছি যে দেওয়া হয়েছে 6টা, ঠিক আছে? তার মানে সে আরও 6টা খেতে পারবে। বা তারপরে এই করে তাকে 10টা দেওয়া হলো, তাহলে সে আরও 2টো খেতে পারবে। মানে যতক্ষণ না তাকে পুরোপুরি তার পেটের মধ্যে এই 12টা রসগোল্লা জায়গা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার পেটে খালি জায়গা থাকছে। মানে ম্যাক্সিমাম লিমিট যখন হয়ে যাচ্ছে, তখন সে হয়ে যাচ্ছে সম্পৃক্ত। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আশা করি সম্পৃক্ত দ্রবণের ব্যাপারটা বোঝা গেছে, ঠিক আছে? এবার আসছি আমরা অসম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত একই রকম, যা একটু সামান্য আলাদা। অসম্পৃক্ত দ্রবণ বিষয়টা কি? অসম্পৃক্ত দ্রবণে আমরা যেমন আগে উদাহরণে বলছিলাম যে 100 গ্রাম জল, 100 গ্রাম জল, তার মধ্যে ম্যাক্সিমাম 4 চামচ চিনি, ম্যাক্সিমাম 4 চামচ চিনি অ্যাড করা পসিবল, তাহলে সে সম্পৃক্ত দ্রবণ হয়ে যায়। কিন্তু যদি 4 চামচ চিনি না দিয়ে সেখানে 3 চামচ চিনি দেওয়া হয়, তাহলে সে আরও 1 চামচ চিনি দ্রবীভূত করার ক্ষমতা রাখে ওই দ্রবণে। বা 2 চামচ চিনি দিলে আরও 2 চামচ চিনি দ্রবীভূত করার ক্ষমতা রাখে। তাহলে 4 চামচ চিনির থেকে যদি কম পরিমাণ চিনি এই 100 গ্রাম জলে আমরা দিই, তাহলে সেটা অসম্পৃক্ত অবস্থায় থাকছে। বুঝে গেছে? যেমন তুমি আর তোমার বন্ধুর উদাহরণ দিয়ে যেটা বললাম আগের বার, একই রকমভাবে ধরো এটা তোমার তোমার বন্ধু না, এটা ধরো তুমি, ঠিক আছে? ম্যাক্সিমাম কটা রসগোল্লা খাচ্ছিলে? 6টা, আর এই হচ্ছে 4টে, 10টা। তাহলে ম্যাক্সিমাম ক্যাপাসিটি তোমার কত? 10টা রসগোল্লা বা 10টা ফুচকা, ঠিক আছে? আর তোমার বন্ধু ছিল কটা? তোমার বন্ধু ছিল 12টা, ঠিক আছে? তোমার বন্ধু ছিল 12টা। ম্যাক্সিমাম সে 12টা রসগোল্লা বা 12টা ফুচকা খেতে পারবে। এবার ধরো তোমাকে 10টা রসগোল্লা বা 10টা ফুচকা না দিয়ে 5টা দেওয়া হলো, তার মানে তুমি আরও 5টা খাওয়ার ক্ষমতা রাখো, বা তুমি আরও 5টা খেতে পারবে। তোমার বন্ধুকে 12টা পর্যন্ত সে খেতে পারে, 6টা দেওয়া হলো, তাহলে সে আরও 6টা খেতে পারবে। তার মানে এই অবস্থায় সে অসম্পৃক্ত। বুঝা গেছে? এই অবস্থায় সে অসম্পৃক্ত। ধরো 100 গ্রাম জলের মধ্যে সে ম্যাক্সিমাম 4 চামচ চিনি দ্রবীভূত করা যায়, কিন্তু আমরা 2 চামচ বা 3 চামচ দিলে যেমন অসম্পৃক্ত থাকছে, সেরকমভাবে তুমি 10টা ফুচকা খেতে পারো, তোমাকে 5টা, 6টা কি ম্যাক্সিমাম 9টা পর্যন্ত দেওয়া হলো। তাহলে সেই পরিস্থিতিতে তুমি যতক্ষণ না তোমার পেটের মধ্যে 10টা রসগোল্লা ও 10টা ফুচকা যাচ্ছে, তাহলে তোমার পেটে খালি জায়গা থাকছে, তাহলে সেই পরিস্থিতি তুমি অসম্পৃক্ত। ঠিক আছে? আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। একই রকমভাবে তোমার বন্ধু ম্যাক্সিমাম 12টা খেতে পারে, তো তাকে 11টা পর্যন্ত দেওয়া গেলে সে অসম্পৃক্ত অবস্থাতেই থাকবে। ঠিক আছে? তো এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। তাহলে আমরা এবার সংজ্ঞাটা দেখি, যে নির্দিষ্ট উষ্ণতায়, ঠিক আছে, এক্ষেত্রে টেম্পারেচারটা ফিক্সড, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে, এখানে কত আমি ধরে নিয়েছি উদাহরণের জন্য 100 গ্রাম জল, ঠিক আছে? বা এটা তুমি, এটা তোমার বন্ধু, ঠিক আছে? তার নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বাধিক যত পরিমাণ দ্রবীভূত থাকতে পারে। তবে সর্বাধিক কত পরিমাণ দ্রাবক? এখানে দ্রাবকে চিনি, সর্বাধিক দ্রাবক কত? 4 চামচ চিনি। এখানে দ্রাবকে ফুচকা বা রসগোল্লা কত? 10টা, বা এটা তোমার বন্ধুর ক্ষেত্রে 12টা। ঠিক আছে? সর্বাধিক যত পরিমাণ দ্রবীভূত থাকতে পারে, মানে সর্বাধিক যত চামচ চিনি এই 100 গ্রাম জলে দ্রবীভূত করা যায়, বা তুমি যতগুলো রসগোল্লা খেতে পারছো বা তোমার বন্ধু খেতে পারছে, যতগুলো ম্যাক্সিমাম খেতে পারে, তার চাইতে যদি কম পরিমাণে দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে, মানে ম্যাক্সিমাম লিমিটেশন হচ্ছে তোমার 4 চামচ, তার থেকে কম মানে হচ্ছে 3, 2 বা 1, ঠিক আছে? বা 3.5 বা 2.5, যেটা হতে পারে, 4 চামচ থেকে যেটা খুশি হতে পারে। আমরা জাস্ট উদাহরণের জন্য 4টাকে ধরে নিয়েছি, ঠিক আছে? এমনটা নয় যে 4 চামচ, এটা চামচের পরিমাণের উপর ডিপেন্ড করছে।
তো একই রকমভাবে তোমার 10টা ম্যাক্সিমাম খেতে পারছো, তার থেকে যদি কম খাও, মানে তোমার লিমিটেশনের চাইতে যদি কম হয়, তাহলে সেটাকে ওই অবস্থায়, মানে এই দ্রবণের ক্ষেত্রে বলি, সেই যে দ্রবণটা উৎপন্ন হচ্ছে সেই উষ্ণতাটাকে অসম্পৃক্ত দ্রবণ বলে। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবের মধ্যে সর্বাধিক যত পরিমাণ দ্রাব্য দ্রবীভূত থাকতে পারে তার চাইতে কম পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তাকে সেই উষ্ণতায় দ্রাবের অসম্পৃক্ত দ্রবণ বলে। আশা করি বোঝা গেছে অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে। আচ্ছা, সম্পৃক্ত দ্রবণ হলো, অসম্পৃক্ত দ্রবণ হলো। এবার আমরা নেক্সট টপিকে যাব যে অতিপৃক্ত দ্রবণ কাকে বলে। অতিপৃক্ত দ্রবণটা কি, এর আগে যখন সম্পৃক্ত বা অসম্পৃক্ত দ্রবণ পড়লাম তারই ডেফিনেশনে সামান্য একটু চেঞ্জ করে, কি না নির্দিষ্ট উষ্ণতায়, এই ক্ষেত্রে উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বলতে কি, আমরা একই উদাহরণ যদি কন্টিনিউ করি, ওই 100 ml জলের মধ্যে বা 100 গ্রাম জলের মধ্যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে, ঠিক আছে, ম্যাক্সিমাম কত চামচ চিনি দেওয়া যাচ্ছিল, 4 চামচ, ঠিক আছে। সর্বাধিক যত পরিমাণ দ্রাব্য দ্রবীভূত থাকতে পারে, সর্বাধিক দ্রাব্য বলতে এখানে কি 4 চামচ চিনি ম্যাক্সিমাম। এবার কোনো বিশেষ অবস্থায়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা ডেফিনেশনে মেনশন করবে যে কোনো বিশেষ অবস্থায় যদি তার চেয়ে বেশি পরিমাণ দ্রাব্য দ্রবীভূত থাকে তাহলে ওই উষ্ণতায় দ্রবণটিকে অতিরিক্ত দ্রবণ বলে। মানে ধরো ম্যাক্সিমাম লিমিটেশন হচ্ছে 100 গ্রাম জলে 4 চামচ চিনি, যদি কোনো বিশেষ পরিস্থিতিতে 4 চামচ চিনির থেকে বেশি পরিমাণ চিনি এর মধ্যে দ্রবীভূত করা যায়, তাহলে সেই যে দ্রবণটা তৈরি হচ্ছে সেটাকে অতিরিক্ত দ্রবণ বলে। আমরা সহজ উদাহরণ যেমন তুমি আর তোমার বন্ধুকে দিয়ে বোঝাচ্ছিলাম, ধরো এটা তুমি ম্যাক্সিমাম কটা রসগোল্লা খেতে পারো, 10টা, ঠিক আছে, ম্যাক্সিমাম তুমি 10টা রসগোল্লা খেতে পারো। এবার কোনো এক বিশেষ পরিস্থিতিতে তুমি জোর করে একটা এক্সট্রা রসগোল্লা তুমি খেয়ে নিলে, বা এক্সট্রা একটা ফুচকা তুমি খেয়ে নিলে, 11টা খেয়ে নিলে, ঠিক আছে। অথবা তোমার বন্ধু ধরো কতগুলো রসগোল্লা খাচ্ছিল, সে ম্যাক্সিমাম ধরো সে 12টা খাচ্ছিল, ঠিক আছে। এবার কোনো এক বিশেষ পরিস্থিতিতে সে প্লাস আরও একটা, মানে 13টা টোটাল রসগোল্লা বা টোটাল ফুচকা খেয়ে নিল। এবার বাস্তব উদাহরণ ক্ষেত্রে তুমি বা তোমার বন্ধুকে আলাদা করেই দেখো, কারণ বাস্তবের সঙ্গে তো সবসময় উদাহরণের মিল হয় না। কারণ এই কারণেই বলছি, ধরো এই অতিরিক্ত দ্রবণটা খুবই ক্ষণস্থায়ী প্রকৃতির হয়। কীরকম, যে যখন আমরা 100 গ্রাম জলে 4 চামচ চিনি দ্রবীভূত করছি ম্যাক্সিমাম, কোনো বিশেষ পরিস্থিতিতে যদি 4 চামচের থেকে বেশি পরিমাণ চিনি দ্রবীভূত করা যায়, সেটা যে দ্রবণটা উৎপন্ন হবে সেটা খুবই অস্থায়ী প্রকৃতির, ঠিক আছে। কীরকম, যে সামান্য একটু নাড়ালে, দ্রবণটাকে সামান্য একটু নাড়ালে অতিরিক্ত যে দ্রাব্য মানে অতিরিক্ত যে চিনি সেটা পাত্রের তলায় থিতিয়ে পড়বে, ঠিক আছে। এবার কেন বললাম যে বাস্তবের সঙ্গে মিল আসে না, এবং তোমাকে বা তোমার বন্ধুকে যদি 11টা 10টা খেতে পারছো মিষ্টি, সে জায়গায় 11টা খাওয়ানো হলো, বা তোমার বন্ধু 12টা মিষ্টি খেতে পারছে সে জায়গায় 13টা খাওয়ানো হলো, তোমাদেরকে নাড়ালেতে হঠাৎ করে একটা এক্সট্রা বেরিয়ে আসবে না, কারণ মিষ্টি ভিতরে পেটের মধ্যে সম্পূর্ণ অবস্থায় থাকে না, গোল অবস্থায় আর থাকে না। তো বমি করলেও তুমি ওইরকমভাবে মেনশন করা যায় না, ঠিক আছে। তবু জাস্ট উদাহরণে তোমরা যাতে সহজে বুঝতে পারো তার জন্য বলছি যে কোনো এক নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যত পরিমাণ দ্রাব্য দ্রবীভূত থাকতে পারে তার থেকেও যদি বেশি পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হয় কোনো এক বিশেষ অবস্থায়, তাহলে যে দ্রবণটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা 3টে জিনিসই পড়লাম, কি, সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ। এবার আমরা সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণের ডিফারেন্সটা বোঝার চেষ্টা করব। সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণের ডিফারেন্স খুবই সহজ। প্রথমে ডেফিনেশনটা দিয়ে দেবে, বা দ্রবণের দ্রাবের পরিমাণ। নির্দিষ্ট সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কি করলাম আমরা, নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণের নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যত পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হতে পারে, ঠিক আছে, সর্বোচ্চ যত পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হতে পারে, ঠিক আছে। আর অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কি, যতটা সর্বাধিক যত পরিমাণ দ্রাব্য দ্রবীভূত থাকতে পারে তার থেকে পরিমাণে কম, বোঝা গেছে। আর অতিরিক্ত দ্রবের দ্রবীভবন কীভাবে হয় দুটোতে, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণ আরও দ্রাব্য যোগ করলে তা দ্রবীভূত হয় না, থিতিয়ে পড়ে, কারণ সে অলরেডি সম্পৃক্ত। তাই নতুন করে যদি তুমি দ্রাব্য যোগ করো তাহলে সেটা দ্রবীভূত হবে না, ঠিক আছে, নির্দিষ্ট উষ্ণতায়। আর অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কি,
একইতে অসম্পৃক্ত দ্রবণে যতটা সর্বাধিক দ্রাব্য দ্রবীভূত করা যায় তার থেকে যেহেতু পরিমাণে কম, তাই নতুন করে যদি আরও দ্রাব্য যোগ করো তাহলে সম্পৃক্ত হওয়ার আগে পর্যন্ত সেটা দ্রবীভূত হতে থাকবে। ঠিক আছে। আর হচ্ছে ঘনত্বের পরিবর্তন। সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে দ্রাব্য যোগ করলে সম্পৃক্ত দ্রবণের ঘনত্ব একই থাকে, কারণ কি, সে অলরেডি সম্পৃক্ত, নতুন করে দ্রাব্য সেটা দ্রবীভূত হবে না, তলায় থিতিয়ে পড়বে। ঠিক আছে। কিন্তু অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে দ্রাব্য যোগ করলে সম্পৃক্ত না হওয়া পর্যন্ত তার ঘনত্ব বৃদ্ধি পেতে থাকবে। ঠিক আছে। আশা করি তাহলে সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণের ডিফারেন্সটা বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা পড়ব যে কি কি উপায়ে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করা যায়। ঠিক আছে। প্রথমেই আসছে যে প্রথমে ধরো যে স্থির উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণে ও দ্রাবক যোগ করলে দ্রবণটি ওই উষ্ণতায় অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। যদি আমরা দ্রাবও যোগ করি, মানে দ্রাব যদি যোগ করি, তাহলে সেই ক্ষেত্রে কোনো ডিফারেন্স হবে না। বিষয়টা কীরকম, ধরো ওই কোন একটা, যেমন বারবার এক উদাহরণে দিচ্ছি বলে লিখলাম, যে 100 গ্রাম জলের মধ্যে যদি তুমি ধরো চিনি দিলে, 4 চামচ চিনি তুমি দিলে, ঠিক আছে, তাহলে আরও যদি 1 চামচ বেশি দাও তাহলে তলায় এসে থিতিয়ে পড়বে। ঠিক আছে। কিন্তু দ্রবণটা সম্পৃক্তই থাকবে যদি সেটা দ্রাবক অ্যাড করো। আর যদি দ্রাবক অ্যাড করো, ঠিক আছে, দ্রাবক মানে এখানে কি, জল। যদি ধরো 100 গ্রাম জল আছে, তার মধ্যে তুমি আরও কিছুটা পরিমাণ জলের মধ্যে যোগ করো, তাহলে সেটাতে চিনি দ্রবীভূত করার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তাহলে সেই ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণটা অসম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। তার মানে কি, নির্দিষ্ট উষ্ণতায় যদি আমরা সম্পৃক্ত দ্রবণে আরও দ্রাবক অ্যাড করি, ঠিক আছে, তাহলে সেটা অসম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। 2 হচ্ছে উষ্ণতার বৃদ্ধিতে যাদের দ্রাবের দ্রাব্যতা বাড়ে তাদের অসম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে উচ্চতর উষ্ণতায় অসম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। কি বিষয়টা, মানে যে সমস্ত দ্রাবের ক্ষেত্রে, মানে আমরা কি বলছিলাম, উষ্ণতা ফিক্সড, প্রথম থেকেই বলেছিলাম উষ্ণতা ফিক্সড। এবার 2 নম্বরে বলতে চাইছে যে যেসব দ্রাবের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে তাদের দ্রাব্যতা বৃদ্ধি পায়। মানে উষ্ণতা, ধরো কথাই বলছি যে এখানে যে উষ্ণতায় ছিল, কথাই বলছি 20 ডিগ্রি সেন্টিগ্রেড এক্সাম্পল হিসাবে, ঠিক আছে। এবার 4 চামচ চিনি অ্যাড করা যাচ্ছিল 100 গ্রাম জলে, সেই ক্ষেত্রে যদি উষ্ণতা আমরা বাড়িয়ে দিই, যদি ধরো উষ্ণতা বাড়ানোর ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে দ্রাবের দ্রাব্যতা বাড়ে, সেই ক্ষেত্রে সেটা আরও বেশি পরিমাণ দ্রাব্য অ্যাড করতে পারবে, তাহলে কি হচ্ছে, সেটা অসম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে যাচ্ছে। বোঝা গেছে। একই রকমভাবে উল্টো ক্ষেত্রে কি হয়, যে উষ্ণতা হ্রাস করলে বা কমালে যে সমস্ত দ্রাবের দ্রাব্যতা বাড়ে তাদের অসম্পৃক্ত দ্রবণকে কি করলে, ঠান্ডা করলে বা নিম্নতর উষ্ণতায় দ্রবণটা অসম্পৃক্ত হয়ে পড়বে। ঠিক আছে। এতক্ষণ আমরা বললাম যে কি কি উপায়ে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করা যায়। ঠিক আছে। এখন আমরা পড়ব যে কি কি উপায়ে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করা যায়। ঠিক আছে। কি কি উপায়ে অসম্পৃক্ত দ্রবণকে, প্রথমে আসছে ধরো কোনো একটা অসম্পৃক্ত দ্রবণ, সেই দ্রবণকে সম্পৃক্ত করার ক্ষেত্রে কী হবে, যদি উষ্ণতা স্থির থাকে। ঠিক আছে। প্রথমে বলছে যে 1 নম্বরে যে উষ্ণতা যদি স্থির থাকে তাহলে দ্রবণে অতিরিক্ত দ্রাব্য যোগ করা হলো। ঠিক আছে। ধরো ওই একই উদাহরণ বারবার কন্টিনিউ করছি, এবং বা তুমি চিনির জায়গায় লবণই ধরো, যে তুমি 100 গ্রাম জলের মধ্যে বা 100 গ্রাম জলের মধ্যে অতিরিক্ত দ্রাব্য যোগ করছিল। ঠিক আছে। ধরো এটা ম্যাক্সিমাম 4 চামচ ক্যাপাসিটি ছিল কি 5 চামচ ক্যাপাসিটি ছিল। যদি 4 চামচ তাহলে 3 চামচ যদি আগে থেকে দেওয়া থাকে, তাহলে আরও 1 চামচ এক্সট্রা অ্যাড করলে এটাও সম্পৃক্ত হয়ে যাবে। আর যদি 5 চামচ ক্যাপাসিটি হয়ে থাকে, মানে ম্যাক্সিমাম যদি দ্রবীভূত 5 চামচ হতে পারে, আর আগে যদি ধরো 4 চামচ থেকে থাকে, তাহলে আরও 1 চামচ দিলে সেটা সম্পৃক্ত হয়ে যাবে। অর্থাৎ স্থির উষ্ণতায় অসম্পৃক্ত দ্রবণে অতিরিক্ত দ্রাব্য যোগ করলে একটা সময় দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। বোঝা গেছে। প্রথমে বললাম যে উষ্ণতা স্থির রেখে। 2 হচ্ছে যে উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে। কিরকম, ধরো একটা গ্লাসের মধ্যে ধরো চিনি জল আছে, সেটাকে আমরা বার্নারের সাহায্যে নিচে আগুন দিলাম। ঠিক আছে। বার্নারের সাহায্যে সেটাকে আগুন দিলাম। এবার কি হবে, ধরো এটা 100 গ্রাম জল,
সে 4 চামচ চিনিতে দ্রবীভূত সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে। কিন্তু যদি আমরা সেক্ষেত্রে উদাহরণের ক্ষেত্রে ধরে নিচ্ছি যে 4 চামচ নেই, ঠিক আছে, সেক্ষেত্রে 3 চামচ আছে। কত আছে? 3 চামচ চিনি এর মধ্যে আছে। যদি আমরা এটাকে মানে নিচে বানের সাহায্যে উত্তপ্ত করি, উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে কিছু পরিমাণ বাষ্পের আকারে জল বেরিয়ে যাবে, ঠিক আছে, বাইরে বেরিয়ে যাবে। তাহলে একটা সময় আসবে যখন 3 চামচ চিনির জন্য যত পরিমাণ জল দরকার হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, সেই পরিস্থিতিটা আসবে। তাহলে সেই সময় সেটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। বোঝা গেছে? কীরকম? যে অসম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে কিছু পরিমাণ দ্রাবক বাষ্পভূত হয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে, ফলে দ্রাবকের পরিমাণ, দ্রাবক বলতে কি এখানে জলের পরিমাণ, ঠিক আছে, এখানে জলের পরিমাণ কমে যায় কিন্তু দ্রাবের পরিমাণ একই থাকে। মানে এখানে যে চিনি দিচ্ছি 3 চামচ চিনি, সেটা চিনিটা একই থাকছে, ফলে দ্রবণটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। তাহলে বোঝা গেছে, এক নম্বরে দেখলাম উষ্ণতা ফিক্সড রেখে, আর 2 নম্বরে দেখলাম উষ্ণতা বৃদ্ধি করতে, ঠিক আছে। উষ্ণতা বৃদ্ধিতে যেসব দ্রব্যের দ্রাব্যতা বাড়ে তাদের আবার অসম্পৃক্ত দ্রবণে উষ্ণতা হ্রাস করলে একটা বিশেষ নিম্নতর উষ্ণতায় দ্রবণটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। একই রকমভাবে যদি উল্টোটা বলা হয় যে উষ্ণতা হ্রাসে যেসব দ্রব্যের দ্রাব্যতা বাড়ে তাদের অসম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে, ঠিক আছে, আরও টেম্পারেচার বৃদ্ধি করলে, উত্তপ্ত করলে উচ্চতর উষ্ণতায় দ্রবণটা সম্পৃক্ত হয়ে যায়। তাহলে আশা করি বোঝা গেছে যে কী কী উপায়ে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করা যায়, আর আগে আমরা পড়েছি যে সম্পৃক্ত দ্রবণকে কীভাবে অসম্পৃক্ত দ্রবণ করা যায়। নেক্সট ধরো প্রশ্ন আসতে পারে যে কোনো একটা দ্রবণ তোমাকে দেওয়া হলো, ঘরের উষ্ণতায় কোনো একটা সাধারণ দ্রবণ তোমাকে দেওয়া হলো, কোনো একটা দ্রবণ সম্পৃক্ত না অসম্পৃক্ত না অতিপৃক্ত তা একটা সহজ পরীক্ষার সাহায্যে নির্ণয় করো। কি না, তোমাকে একটা দ্রবণ দেওয়া হয়েছে, সেটাকে তোমাকে কিভাবে বুঝবে যে তুমি সেটা কী দ্রবণ, কী টাইপের দ্রবণ। প্রথমে ধরো ওই দ্রবণের মধ্যে একটা অতিরিক্ত পরিমাণ দ্রাব্য যোগ করলে, দিয়ে ভালোভাবে নাড়ালে 3 রকম আসতে পারে, ঠিক আছে, যে 3টে আছে সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিরিক্ত দ্রবণ, 3 রকমই আসতে পারে। প্রথমত কি হতে পারে যে অতিরিক্ত যে দ্রাব্য যোগ করলে সেটা সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে ওই দ্রবণে দ্রবীভূত হয়ে যাবে। ধরো একটা পাত্রে দ্রাবক হিসাবে কিছুটা জল আছে, ঠিক আছে, কি আছে? জল, H2O, ঠিক আছে, আর দ্রাবক হিসাবে জল আছে, দ্রাবক হিসাবে চিনি আছে বা লবণ আছে, ঠিক আছে। যখন অ্যাড করছো, এক্সট্রা যখন কিছুটা পরিমাণ অ্যাড করছো, ঠিক আছে, এবার সেটা এক হতে পারে কি, সেটা সম্পূর্ণ অথবা আংশিকভাবে দ্রবীভূত হয়ে গেল। যদি সম্পূর্ণ বা আংশিকভাবে দ্রবীভূত হয়ে যায় তাহলে জানতে হবে দ্রবণটা অসম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে, তবেই সেটা সম্পূর্ণ বা আংশিকভাবে দ্রবীভূত হয়েছে। আর 2 হতে পারে কি না, আমি এর মধ্যে চিনি বা লবণ যোগ করার পরেও এবং চামচ বা কাঁচযন্ত্র সাহায্যে নাড়ানোর পরেও মানে কিছুটা সামান্য পরিমাণও সেটা অতিরিক্ত হোক বা একটু সামান্য চিনি বা লবণ দ্রবীভূত হলো না, যেমন ছিল তেমনই আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে। আর যদি মানে এই দ্রবণ চিনি বা তোমার লবণ দ্রবণ অ্যাড করার পর কিছুটা অতিরিক্ত পরিমাণ দ্রবণ থেকে যদি পৃথক হয়ে পাত্রের তলে থিতিয়ে পড়ে বা পাত্রের গায়ে জমতে থাকে, তাহলে বুঝবে ওই উষ্ণতায় ওটা ওই দ্রবণের অতিপৃক্ত দ্রবণ, ঠিক আছে। সেই জন্যই সেটা মানে যখনই আমি অতিরিক্ত দ্রবণ কি হয়, অতিরিক্ত দ্রবণ অস্থায়ী হয়, সামান্য একটু নাড়ালে বা উষ্ণতা পরিবর্তন করলে সেটা অতিরিক্ত পরিমাণ যে সম্পৃক্ত দ্রবণের থেকেও যেটা অতিরিক্ত পরিমাণ দ্রবীভূত থাকে বিশেষ অবস্থায়, সেটা পাত্রের তলায় থিতিয়ে পড়ে। তাহলে 3টে কারণে বা 3টে উপায়ে বোঝা যায় যে কোনো একটা দ্রবণ সম্পৃক্ত, অসম্পৃক্ত না অতিপৃক্ত। বোঝা গেছে? আচ্ছা, এই টপিকটা শেষ হলো। নেক্সট আমরা পড়ব, নেক্সট টপিক হচ্ছে কেলাস ও কেলাসন, ঠিক আছে। প্রথমে পড়বো আমরা যে কেলাস বা ক্রিস্টালস নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থের দানাকে কেলাস বলে। যেমন হচ্ছে তোমরা ফটকিরি চেনো, তুঁতে চেনো, মিচড়ি, ঠিক আছে, এগুলো সবগুলোই কেলাসের উদাহরণ।
আরও কাছ থেকে তোমরা প্রতিদিন হয়তো বাড়িতে দেখো যে চিনি বা তোমার লবণের দানা, ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে চিনি যদি কোনো বড় দানা নাও বা লবণের কোনো দানা নাও, কেমন একটু দেখতে যেমন মানে ধরো এরকম অনেকটা দেখবে, বিভিন্ন রকম বিভিন্ন সংখ্যক তল বিশিষ্ট হয়, মানে লুডোর ছক্কার মতো, ঠিক আছে। এটা একটা তল, ঠিক আছে, এই সাইডে একটা তল, এই সাইডে একটা তল, নিচে একটা আছে, এ সাইডে একটা আছে, ব্যাক সাইডে একটা আছে, ঠিক আছে। এরকম কি না নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, এগুলো একটা সব সমতল, ঠিক আছে। এটাও একটা সমতল, এই পোর্শনটাও একটা সমতল, এই পোর্শনটাও একটা সমতল। কোনো একটা লুডোর ছক্কা যদি হাতে নাও বা একটা চিনিকে যদি মাইক্রোস্কোপ বা ইলেকট্রনিক যন্ত্র দিয়ে দেখো জুম করে, ঠিক আছে, বা তুমি ফোনের ক্যামেরাতেও বুঝতে পারবে, জুম করে দেখবে যে অনেকগুলো তল জ্যামিতিক তল দ্বারা মানে চারিদিকে সমতল দ্বারা ঘেরা, ঠিক আছে। তো সেটাই হচ্ছে কেলাস বা কেলাসিত পদার্থ, সেটা চিনি হোক, সাধারণ লবণ হোক, ফটকরি হোক, তুঁতে হোক, ঠিক আছে, বা মিছরি হোক, সবগুলোই। এবার আসছে এই কেলাস পড়তে পড়তেই দুটো টপিক জানা দরকার। একটা হচ্ছে যে অনিয়তকার পদার্থ। অনিয়তকার পদার্থটা কি, যে সমস্ত কঠিন পদার্থের কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই, ঠিক আছে, যে সমস্ত কঠিন পদার্থের কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই তাদেরই অনিয়তকার পদার্থ বলে। যেমন তোমার চুন দেখেছো, বাড়িতে রুটি খাও, ময়দা, পিচ, ঠিক আছে, এদের কোনো জ্যামিতিক আকার আছে? আর ময়দা যদি সূক্ষ্ম কণাগুলো দেখবে কোনো মানে কোনো আকার বলতে কিছু নেই, ঠিক আছে, নির্দিষ্ট সমতল দ্বারা সীমাবদ্ধ নয়। তো এটা হচ্ছে অনিয়তকার পদার্থ।